শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর সকালে আমরা হাজির হয়ে গিয়েছি আজকেও, এবং আজকেও আপনাদের জন্য বিশেষ আকর্ষণ রয়েছে এবং আমাদের প্রতিদিনের আকর্ষণ যেটা হয় আমাদের অতিথি। কখনো আমরা গান শুনি, কখনো অতিথি আলাপন। আজকেও তার ব্যতিক্রম হবে না। শুরুতেই চলে যাচ্ছে আমাদের আজকের উপস্থাপনার সাথী অর্চির কাছে। শুভ সকাল। শুভ সকাল। আমি আগে বলতে চেয়েছিলাম, আহা মিস হয়ে গেল একটু। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। সবকিছু মিলিয়ে চলছে আসলে জীবনটা, যেমন সত্যি আসলে জীবনের বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিয়ে নিজেদেরকে ভালো রাখতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে তোমাকে আমি আমার উপস্থাপনার সাথী বলেছি, এর পিছনে কিন্তু একটা কারণ আছে। এর পিছনে একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে আমার মন আজকে আরো বেশি ভালো। প্রতিদিন ভালো থাকে, আজকে একটু বেশি ভালো। এবার তুমি বলো কেন একটা মেয়ের মন কেন সবসময় এত ভালো থাকতে পারে? আমি ধারণা করতে পারছি, কিন্তু দর্শককে এখনই ধারণা দিতে চাই না। দর্শককে আগে জানাতে চাই কে আছে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। চমৎকার সকালে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং আমাদের মনে হচ্ছে যে রাঙা সকাল আজকে উজ্জ্বল হয়ে উঠেছে, তাই না? রাঙিয়ে উঠলো একদম। না, আমি তো মুগ্ধ হয়ে আপনাকে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছে আপনাকে, খুব স্নিগ্ধ লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। খুবই ভালো লাগছে আসলে। সকালটা শুরু করেছি এত সুন্দর ওয়েলকামিং একটা এনভায়রনমেন্টে এবং আপনাদের দেখতেও খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। এবং জীবনের সকাল যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা শৈশবকে ধরি। আমরা আপনার শৈশব থেকেই জানতে চাই। জন্ম তো হয়েছিল টাঙ্গাইলে। জি। কোথায়? টাঙ্গাইলের কোথায়? টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়ির নাম হচ্ছে আয়সরা। এটা বাসাইল থানা। টাঙ্গাইলে যারা যায় তারা চিনবে হয়তো। আমার দাদার বাড়িতে। আচ্ছা, কেমন ছিল শৈশবের সময়টা? আমি খুব বড় একটা পরিবার বিলং করি। সো আমরা 7 ভাই বোন। আমার ছোটবেলা বলতে গেলে রূপকথার মতো সুন্দর। আমরা ভাই বোনরা মিলে, কাজিনরা আছে, অন্য চাচা তো ভাই বোন সবাই মিলে আমরা খুব আনন্দে খেলাধুলা এবং পড়াশোনা। তখন তো আসলে খুব বেশি টেকনোলজি ছিল না। আমাদের ছোটবেলা ছিল ছবি আঁকা, ক্রিয়েটিভ কাজ আর কি। ভাই ছোটবেলায় আপনি যেটা বলছিলেন যে একদমই কাজিন, চাচাতো ভাই বোন সব কিছু মিলে যৌথ পরিবারে, এবং যৌথ পরিবারে কিন্তু মজার পরিমাণটা, আনন্দের পরিমাণটা অনেক বেশি হয়, অনেক কিছু শেয়ারিং হয়। এবং বিশেষ করে বিশেষ দিনগুলোতে, যেমন ঈদ, এ ধরনের অকেশনগুলোতে সবাই যখন একসাথে হয়, একটু সেই সময়ের স্মৃতি শুনতে চাই যে একসাথে হলে কি করা হতো। আমরা সব রকমের খেলাধুলা করতাম। আসলে মাঠ ছিল বাসার পাশে। আর এটা মফস্বল শহরের একটা ব্যাপার ছিল তখনও 90s-এ, যে আমরা একটা বাউন্ডারির মধ্যে বদ্ধ ছিলাম না। আশেপাশের যারা ফ্যামিলি ছিল, আশেপাশের যারা প্রতিবেশী, তাদের ছেলেমেয়েরাও আমাদের বন্ধুর মতো। তো আমাদের চাঁদ রাত মেহেদি দেওয়া এবং সারা রাত ধরে আতশ মানে পটকা ফোটানো, এবং অনেক, আমার আসলে এখন ঈদ আর ঈদ লাগে না। তখন ঈদের সময় যেরকম মজা ছিল। আমার কাজিনরা ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে যেত ওরা। তো ওইখানে 15 দিনের বা 7 দিনের যে ছুটি, ওই সময়গুলো আসলে স্বপ্নের মতো। এখন সবাই মিলে একটা মিলন মেলার মতো হয়ে যেত, অনেক খেলতাম, অনেক গল্প করতাম, অনেক আড্ডা দিতাম। আর তখন যে আমরা প্রাণ খুলে হাসতাম। ইভেন আমাদের মামাতো ভাই বোন, খালাতো ভাই বোনের যে ফ্যামিলিটা, আমার মায়ের দিক থেকে আমরা 46 জন ভাই বোন। ও বাবা! তো আমরা যে জীবনে হেসেছি এবং যে আনন্দ করেছি, ওই আনন্দটা আসলে অন্য কোনো কিছুর সাথে মিলে না। সেজন্যই হয়তোবা এত সুন্দর করে আপনি মনে করতে পারছেন আজকের দিনে এসে। একটু হিংসে হচ্ছে আমার যে আমরা এরকম ছেলেবেলা পাইনি। এবং এখন প্রকৃতি যেটা করেছে এখন অপোজিট। এখন একদমই দেশের বাইরে সবাই, ম্যাক্সিমামই সবাই সবার মতো ব্যস্ত। ঈদের দিনও আমি দেখা করার সুযোগ হয় না, খুব একদমই তেমন খুব একটা সুযোগ হয় না। আমার যেটা হয়, আমি এত ব্যস্ত ঈদের সিজন পার করে আমি জাস্ট ঈদের দিন সারাদিন রেস্ট নিতে চাই। একটু বাবা মা সম্পর্কে জানবো। বাবা মা তো আসলে পরিবারের এমন একটা ভিত্তি, এমন একটা খুঁটি, সবাইকে শক্ত করে ধরে রাখে। কেমন ছিল আপনার বাবা মা? আমি বলবো আমি খুবই ব্লেসড, এবং আমি খুবই আসলে লাকি এই জায়গায় যে আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি। আমার বাবা লয়ার ছিলেন। আগে তার ক্যারিয়ার শুরু হয়েছিল টিচিং প্রফেশনে। সে ইংলিশ টিচার ছিলেন এবং প্রচন্ড কঠোর টিচার ছিলেন, একজন মানুষ, কিন্তু ভেতরটা এত সরল আর নরম
মানে আমি আব্বার এই গুণটা পেয়েছি। মানুষ যারা আমার চারপাশে চিনে, মানুষ আমাকে বলে আমি খুব সাদা মনের। এবং আপনাকে বাইরে থেকেও একদমই কঠোর মনে হয় না, আপনাকে বাইরে থেকেও বেশ নরম প্রকৃতির মানুষই মনে হয়। আমি বাবার ওই নরম প্রকৃতিটা পেয়েছি এবং আব্বা খুব মানুষের জন্য করতে ভালোবাসতেন। আমার বাবাকে হারিয়েছি 2023-এ। আব্বা সকালে উঠে টিভিতে এই অনুষ্ঠানগুলো দেখতেন, আমি আম্মাকে দেখতাম কিছু একটা অন করে দিয়েছে যেখানে গান হচ্ছে বা সকালের অনুষ্ঠানগুলো হচ্ছে, আমার কিন্তু সেইখান থেকে এই রাঙা সকালের সাথে পরিচয় আছে। হ্যাঁ, এটা আসলে রাঙা সকাল পরিবারের জন্য ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। এবং আপনার বাবার গল্প আরো শুনতে চাই এবং সেই স্মৃতি কথাগুলো জানতে চাই, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। একটু মা সম্পর্কে শুনি। হ্যাঁ, আমি একটু ইমোশনাল হয়ে যাই আসলে আব্বার কথা মানে আসলেই। ইটস ওকে। মা আসলে সবার যেরকম মমতাময়ী, অসম্ভব রকমের দায়িত্বশীল, অসম্ভব। তার মুখে তার জীবনে কোনো ক্লান্তি নেই। সে তার ছেলে মেয়েদের জন্য, আমরা 7 ভাই বোন, আমি কখনো দেখিনি আম্মা কাউকে নিয়ে কাকে রেখে কাকে কম ভালোবাসছে এবং কম মায়া করছে বা কম এফোর্ট দিচ্ছে। 24/7 উনি ডিউটিতে আছে। আমার বাবা একদিকে যেমন রাগী ছিলেন এবং অনেক দায়িত্বশীল ছিলেন, তাকে সমানভাবে তার সাথে কাঁধ মিলিয়ে পরিবার, মানে আমার দাদার বাড়িতে আমার বাবা ছিলেন বড় সন্তান, তো তার অনেক দায়িত্ব। সো আমাদের 7 ভাই বোনের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব। তো আমি ওনাদের কাছে আসলে অনেক কিছু শিখেছি, যে কিভাবে হাসি মুখে সারাটা দিন পরিশ্রম করার পর, সময় দেওয়ার পরেও যখন কোনো গেস্ট আসে বা কোনো বাইরের অতিথি আসে তাদেরকে ওয়েলকাম করতে হয়। আমার মা কখনো গুনে খাবার রান্না করেনি, কারণ নাম্বারস কখনো মানে লিমিটেড ছিল না, সবসময় এক্সট্রা কিছু তার ডাইনিংয়ে থাকতো যাতে কেউ চলে আসলে। এবং আমার খুব অতিথি আপ্যায়ন করতে পছন্দ করেন এখনো। চমৎকার চমৎকার। এই গল্পগুলোই শুনবো এবং আপনার ভাই বোনদের সম্পর্কেও শুনবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। জি শিওর। দর্শক, সাফিয়া সাথী বাংলাদেশের একজন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা, যিনি দেশীয় ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়। ছোটবেলায় পুতুলের জামা বানানো দিয়ে শুরু হয় তার ফ্যাশনের প্রতি ভালোবাসা, যা পরবর্তীতে রূপ নেয় পূর্ণাঙ্গ পেশায়। টাঙ্গাইলে বেড়ে ওঠা সাফিয়া সাথী নিজের হাতে আঁকা কামিজ এবং কুর্তি ডিজাইন করে ফেসবুকে পেজের মাধ্যমে যাত্রা শুরু করেন 2013 সালে। নিজের ডিজাইন চুরি বা কপি হওয়ার অভিজ্ঞতা থেকে বিয়ের পোশাক ডিজাইনে ঝুঁকে পড়েন তিনি, যেখানে জারদৌজি এবং নিডল ওয়ার্কের উপর ছিল তার বিশেষ নজর। 2017 সালে নিজস্ব ব্র্যান্ড সাফিয়া সাথী প্রতিষ্ঠা করেন দেশীয় মোটিভ এবং কারুকার্যের মাধ্যমে বিয়ের লেহেঙ্গা, গাউন এবং বেনারসি শাড়ির ডিজাইন বিশেষ খ্যাতি অর্জন করেন। তার ডিজাইন করা পোশাক আজ দেশি বিদেশি কনে এবং তারকাদের পছন্দের তালিকায়। শিল্পের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং মৌলিকত্বের প্রতি তার অবিচল ভালোবাসা থাকায় তিনি 2024 সালে মার্ভেল অফ টুমরোর 4র্থ আসরে ক্রিটিক্স চয়েস বেস্ট ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড অর্জন করেন। একই সাথে তিনি বিজ্ঞাপন এবং চলচ্চিত্রেও কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন। জেকে 1971, গন্ডি, অবিনশ্বর এবং নূর চলচ্চিত্রে তার পোশাকের কারিগরি নিপুণতা বেশ প্রশংসিত হয়েছে। তার সম্পর্কে জানলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে, তার মুখ থেকেই তার গল্প শুনব। যেমনটা আমরা শুনছিলাম যে শৈশবে বাবা এবং মা দুজনের স্মৃতি আসলে আপনার মনের মণিকোঠে এখনো এত সুন্দরভাবে আছে, এবং মা সম্পর্কে বলতে গিয়ে আপনি আবেগতাড়িত হচ্ছিলেন, বাবা সম্পর্কে আবেগতাড়িত হচ্ছিলেন। এই জিনিসগুলো আসলে শৈশবে যে খুব সুন্দর একটা আবহর মধ্যে দিয়ে গেছেন সেটার আসলে বহিঃপ্রকাশ। আমরা একটু ভাই বোন সম্পর্কে শুনতে চাই। আমরা 7 ভাই বোন, 4 বোন 3 ভাই। বড় আপাকে দিয়ে আমাদের শুরু, ভাই বোনদের পরিবার শুরু। বড় বোন, তারপরে আরো 2জন ভাই, তারপরে মহসিনা আমার আরেকজন বোন, যে থিয়েটার অ্যাক্ট্রেস, আমাদের পরিচিত, দারুণ একজন অভিনেত্রী, ভীষণ পছন্দের একজন মানুষ। আমি পৌঁছে দিব কথাটা একদম। তারপর আমার বোন আছে টুম্পা, শি ইজ অলসো ও স্ট্যাটিস্টিক্সে পড়েছে, এখন পিএইচডির জন্য ট্রাই করছে। আচ্ছা আচ্ছা। তারপর আমার পরে আমার ছোট ভাই, ও ব্রিটিশ হাই কমিশনে কাজ করছে, কমিউনিকেশন হেড। ও প্যাশনেট
ছবি আঁকা, ছবি তোলা এবং সিনেমাটোগ্রাফি। ভাই অর্চি, একটা বিষয় খেয়াল করেছো যে ভাই বোনরা সবাই কিন্তু কোনো না কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে পারদর্শী এবং সবাই ট্যালেন্টেড। আমার বড় ভাই খুব সুন্দর ছবি আঁকে, মনোয়ার হোসেন। সে খুব অসাধারণ কলম দিয়ে, মানে কলমের পেন স্কেচ করে। এবং আমি এখানে একটু জানতে চাচ্ছিলাম যে যেখানে এতগুলো ভাই বোন ছিলেন, আপনারা কোন আদর্শে আসলে আপনারা বেড়ে উঠেছেন? বাবা মার থেকে আপনাদের দিকে স্বাধীনতা কেমন ছিল, যে তোমরা কি পড়তে চাও বা কি করতে চাও, ওই স্বাধীনতাগুলো কি তারা দিয়েছিলেন, বলেছিলেন কিছু? আমার বাবা, আমার মনে আছে আমি খুব ছোট ছিলাম, স্কুল থেকে কলেজে স্টার্ট করব এই সময়গুলোতে আমার বাবা যখন কোর্ট থেকে আসতো, মাঝে মাঝে আমরা যখন স্কুলের সময়টা জাস্ট শাসনই দেখেছি আসলে, পড়তে বসো, পড়াশোনা, হ্যাঁ আসতে পড়লে বলতো তুমি কি অনার্স পড়ো, যে তুমি হ্যাঁ বড় হয়ে গেছে, আর জোরে পড়লে ভুল ধরতো অনেক, প্রোনাউন্সিয়েশন মিস্টেক, আর আব্বা চাইতো আমরা সারাদিন ইংলিশ পড়ি। তো উনি ইংলিশের টিচার ছিলেন? ইংলিশের টিচার ছিলেন, এবং সে বলতো যে তোমার কমিউনিকেশন স্কিল ঠিক থাকলে কোথাও যে আটকাবে না। আমার বাবার কনসার্ন ছিল মেয়েরা আসলে কেমন রেজাল্ট করছে, ছেলেদেরটা বড় ভাইয়ার উপরে অস্বাভাবিক, মানে নিয়মের মধ্যে থাকো, সারাদিন পড়াশোনা ছাড়া আর কিছু সে দেখতে চাইতো না, কোনো খেলাধুলা কিছু দেখতে চাইতো না, খালি পড়াশোনা পড়াশোনা। কিন্তু তারপরের মাঝের যারা আমরা আসলে, আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা আব্বা চাইতেন যে মেয়েরা খুব স্বাবলম্বী হবে, তারা খুব সেলফ সাফিসিয়েন্ট হবে। এইটা আমি আসলে স্কুল থেকে কলেজে ওঠার সময় শিখেছি, যে আব্বা চাইতো যে মেয়েরা পায়ের নিচের মাটি শক্ত করবে, এবং আমাদের রেজাল্ট নিয়ে সে কোনো কম্প্রোমাইজ করতে চাইতো না। তো আমার ইমিডিয়েট বড় বোন টুম্পা, সে খুব মানে স্কলার ছিল, সে খুবই পড়াশোনা মনোযোগী, কিন্তু আব্বা ওকে বারবার মানে ওর পিছনেই লেগে থাকতো সব সময়, আমি কিছুটা ছাড় পেয়েছি, আরো ভালো করতে হবে, আমি কিছুটা ছাড় পেয়েছি, আমি নরম স্বভাবের ছিলাম। আমার মনে আছে আব্বা আমাকে পরিচয় করিয়ে দিত কেউ আসলেই, আমার সবচেয়ে ইনোসেন্ট মেয়েটা। তো আমার মনে আছে আব্বা আমাকে অনেক অসম্ভব রকমের আদর করতো। আমার মনে হয় আমি আমার বাবার প্রিয়, আদরের, সবাই আদরের, কিন্তু আমি অনেক অন্যরকম আদরের ছিলাম, পাপাকার লাডলি টাইপের, তাই না? এবং আপনার বাবা খুব ভালো অভিনয় করতেন একটা সময়, যেটা আমি শুনেছি, এবং অনেক কিছু হ্যান্ডিক্রাফট জিনিস তিনি বানাতেন। এই গুণগুলোর থেকেই মনে হয় আপনারা সব ভাই বোনেরা আসলে এত গুণবতী এক একজন হয়েছেন। হ্যাঁ, আমার আব্বা খুব গান গাইতেন আর কি, আমাদের পরিবারে কোনো গ্যাদারিং হয়েছে, সো আমার বাবা পছন্দ করতেন যে সবাই বসে একটু গান গাবো, আড্ডা দিব। এটা খুব বেশি সময়ের জন্য না, লাইক ঈদের দিনের পরের দিন, বা খুব বেশি সময় সে আবার এত আড্ডাবাজি এলাও পছন্দ করতো না, কিন্তু সে গান গাওয়া এবং গান শুনতে খুব পছন্দ করতেন। আর ছোটবেলায় যখন তার সুযোগ ছিল, বড় হয়ে আমরা বড় হতে হতে তো আব্বার কাঁধে অনেক দায়িত্ব, এতগুলো ছেলে মেয়েকে সে পড়াশোনা বড় করা দেখছে, তখন নাকি আমাদের গ্রামের মঞ্চনাটকে আব্বা অভিনয় করতেন। আমার মা বলেছে, এটা আমরা কখনো দেখিনি। আর অনেক কিছু বানাতেন আর কি, বাঁশ বেত দিয়ে, যখন যেটা হাতে সামনে পেত নিজে কিছু না কিছু করতেন আর কি। ছুটির দিনে, ছুটির সময় কখনোই বসে থাকতেন না। এবং ওনার প্রিয় ছিল গাছ রোপণ। আমাদের গ্রামে, আমাদের বাড়ির লাইন ধরে রাস্তা বরাবর অনেক বড় একটা রাস্তা জুড়ে শুধু আমার বাবার লাগানো গাছ। হ্যাঁ, আমরা একটু পড়াশোনা সম্পর্কে শুনতে চাই, কারণ মানুষ যখন বড় হয়ে যায় তখন শৈশবের এই পড়াশোনার বা কিভাবে জীবনটা যাপন করেছে, যাপিত জীবনের গল্পগুলো আসলে মধুর হয়ে ওঠে। সেটা খারাপই হোক ভালোই হোক, পড়াশোনায় খারাপ থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি দিন শেষে আজকে সফল। স্কুল জীবনটা কেমন ছিল? স্কুল জীবনটা আমার মোটামুটি, লাইক আমি আমার ইমিডিয়েট বড় বোনদের মতো অত স্কলার ছিলাম না। ছোটরা, ছোট ভাইও বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম। আমি পড়াশোনা, জীবনে প্রথম স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে আমার স্কুল, টাঙ্গাইলে শুরু। তো আমি অনেক সময় ধরে বইয়ের সামনে থাকতাম, কিন্তু আমি লুকিয়ে ছবি আঁকতাম। ছবি আঁকতাম অনেক, আর ম্যাগাজিন কেটে কেটে পেপারে, আমি এইগুলোতে মনোযোগী ছিলাম, এবং বইয়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে পুতুলের জামা বানাতাম। আমি অনেক লম্বা সময়, আমি ছোটবেলা থেকে অনেক রাত জাগি আর কি, অন্য মানুষের চেয়ে। সবাই ঘুমিয়ে গেলাম, আমি বসে বসে কিছু একটা সেলাই করতাম। আমার বাবা জেগে থাকলে আমি সেলাই করতে পারবো না, কিছু বানাতে পারতাম না। সো আব্বা ঘুমিয়ে গেলে, হয়তো বাবা ঘুমাতে 10টা-11টার পরে, আমি ওই 12টা পর্যন্ত জেগে, এটা হচ্ছে হাই স্কুলে ওঠার পরে। আর একদমই ছোটবেলায় আমি পুতুল খেলা থামাতে পারছিলাম না,
লাইক মানে হাই স্কুলে চলে যাব কিন্তু আমার পুতুলের ড্রেস বানানো, আমার বোন এটা নিয়ে হাসতো। এটা কি পুতুল খেলা ভালো লাগতো এই কারণে নাকি পোশাক বানাতে ভালো লাগতো? পুতুল খেলতাম না, আমি পোশাক বানাতাম এবং ডিসপ্লে করতাম। আর পুতুলের জন্য আলমিরা ছিল, সেখানে কাপড়গুলো কিভাবে রাখলে সবাই দেখতে পারবে। সো প্রতিদিন আমি একটা করে পুতুলের ড্রেস বানিয়ে টিভির পাশে রাখতাম যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, সবাই অ্যাপ্রিশিয়েট করতো? হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করতো, রিলেটিভসরা আসলেও অ্যাপ্রিশিয়েট করতো যে এত ছোট মানুষ কিভাবে এত সুন্দর নিখুঁত করে একটা জামা বানিয়েছে। তখন কি আপনি আসলে ছবি ডিজাইন সেগুলোই আঁকাআঁকি করতেন নাকি এমনি সবকিছু আঁকাআঁকি করতেন? সবকিছু আঁকাআঁকি করতাম। আমি স্কুলে ড্রয়িং এ হাইয়েস্ট মার্ক পেতাম সবসময়। পাশাপাশি আর কিছু করা হতো, মানে কবিতা আবৃত্তি, নাচ গান? না, নাচ গান কবিতা, ইভেন আমি কোনো সময় খেলায় মাঠে আমি সব সময় দুধ ভাত ছিলাম। আমি কখনোই খুব এফর্ট দিয়ে খেলাধুলা করতাম না। আপনি একটু নরম সরম স্বভাবের ছিলেন, এজন্য মনে হয় সবাই আপনাকে দুধ ভাত হিসেবে রেখে দিত। ভাই বোনের মধ্যে আমি হয়তো ক্রিকেট খেলার সময় একটু ফিল্ডিং করছি, আমাকে বোলিং টোলিং ব্যাটিং অত বেশি দিত না। আমরা ক্রিকেট খেলতাম আমার ভাইদের সাথে। তাহলে কি ছোটবেলা থেকে আপনার সেই স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনিং এ কিছু একটা আপনি করতে চান, কাজ করবেন? তখন তো আসলে এরকম বুঝতাম না, কিন্তু উইকনেস ছিল এক্সট্রিম। আমি কাপড়ের স্মেল নিতে বুঝতাম। আমাদের টাঙ্গাইলে নতুন কাপড়ের আমার অবসেশন ছিল। আমি টাঙ্গাইলে যখন আমাদের টাঙ্গাইলে মফস্বল শহরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শাড়িওয়ালারা কাপড়ের বেঁধে অনেক শাড়ি নিয়ে আসে, ফেরিওয়ালা লেস ফিতা ফেরিওয়ালা এরকম বিক্রি করে। শাড়ি বিক্রির যে লোকগুলো আসতো, আমি আমার মাকে কনভিন্স করে ওকে প্রতিদিন থামানোর, আম্মা বলতো আমি শাড়ি কিনবো না, আজকে শাড়ি কেনার কোনো নেই, কিন্তু আমি শাড়ি থামাতাম এবং ও প্রতিটা গিট যখন খুলতো আমার ওটা অনেক মানে মেমোরিজটা অনেক মানে খুব স্ট্রং। ওর প্রতিটা কাপড়ের গিট খোলার মানে এক্সাইটমেন্ট আর শাড়িগুলো কি বের হবে এবং ওটার স্মেল আমার মনে হয় এখনো খুবই প্রাণবন্ত, এখনো জীবন্ত। এটা যে নতুন বইয়ের একটা স্মেল যেমন আমরা নিতে চাই, আপনার ক্ষেত্রে সেটা ছিল নতুন কাপড়ের স্মেল। তাঁতের শাড়ির একটা ব্যাপার আছে, তাঁতে বুনন হয়, জুট থেকে আসে, অনেক সুতা, অনেক রকমের সুতা দিয়ে করে, সো এটার একটা আলাদা স্মেল আছে। এবং আমি যতটুকু জানি ছোটবেলা থেকে আপনার এই যে কাপড়ের প্রতি তো ভালোবাসা ছিল, সেই সাথে তাঁতিদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, একটু সেই গল্পগুলো শুনি। ওই তো এরকম করে রেগুলার আম্মাকে দিয়ে ডাকাতাম, তারপরে আমি যখন যাওয়া শিখলাম তাঁতি বাড়ির দিকে, ওটা আমাদের যেখানে থাকতাম সেখান থেকে দূরে পাত্রাইলে যেখানে বুনন হয়, তো ওদের তাঁতিদের বাড়িতে চলে যেতাম। মাঝে মাঝে ওরা দুপুরের খাবার দিত আমাকে, আমি খেতাম একা একা। মাঝে মাঝে বন্ধু বান্ধব কাউকে পেলে হয়তো একজন বা আমার বোনকে একজনকে নিয়ে যেতাম, কিন্তু যখন আর কি যাওয়া শিখলাম, কারণ আমাদেরকে অনেক বছর পর্যন্ত আমরা একা কোথাও যাওয়া অ্যালাউড ছিল না। তো একটু বড় হলে তখন আমি যাওয়া শুরু করলাম, ইউনিভার্সিটি ভর্তির আগে কলেজে যখন পড়ি। তাঁতিদের সাথে আমি কুমুদিনী সরকারি কলেজে পড়েছি, খুবই বিখ্যাত একটি কলেজ। কুমুদিনীর সময়ের স্মৃতিগুলো একটু শুনতে চাই, যে সেই সময়ের পড়াশোনা কি ছোটবেলা থেকে এই কুমুদিনীতে এসে একটু ভালো লাগা শুরু হলো? হ্যাঁ, কুমুদিনীতে এসে একটু ভালো লাগা শুরু হলো। আর আব্বা যেটা চাইতেন যে আমি ইংলিশে ভালো করি, আমি কিন্তু কলেজে আমার মানে ইন্টারনাল যে পরীক্ষাগুলো হয় সেখানে আমি হাইয়েস্ট মার্ক পেতাম ইংলিশে। আর ভালো ছিল, মানে ওই সময়ের পড়াশোনার আগ্রহটা আর একটু বেড়েছে, এবং তখন অলরেডি মানুষ আমাকে বলতে শুরু করেছে যে আমার যেহেতু সামনে অ্যাডমিশন টেস্ট, আমি কোথায় যাব, আমার লাইফের ডিরেকশন কোন দিকে হবে, ডিসিশন নিতে হবে, আমি যেন ফ্যাশন ডিজাইনিং এ ট্রাই করি, অনেকে আমাকে বলতেন। আপনি যে সময়টায় বড় হয়েছেন সেই সময়টার কথা যদি আমরা চিন্তা করি, ফ্যাশন ডিজাইনিং প্রফেশনটা কিন্তু ওই সময় এত স্টাবলিশ না, বা আপনি ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হবেন এই ভাবনাটাও আপনার মাথায় আসার কথা না। সে সময় হয় কি যে নিজে হয়তো একটা পোশাক তৈরি করেছেন নিজের ডিজাইন, আশেপাশের মানুষরা দেখে প্রশংসা করছে এবং একই সাথে বলছে যে আমাকেও এরকম একটি করে দাও, এরকম কোনো ঘটনা ছিল? আমার তখন আমি ক্লাস 8-9 এ পড়ি, তখন থেকে আমার কাজিনরা ড্রেসের মধ্যে নকশা এঁকে দিত, হাতে স্টিচ করবে, ওটা আমি এঁকে দিতাম। সবাই আমাকে বলতো যে তুমি আমাকে একটু ফ্যাব্রিকটা কিনে দিতে চলো সাথে করে, আমাকে এসে বাসা থেকে আম্মার পারমিশন নিয়ে আমাকে শপিং মলে নিয়ে যেত, যাতে আমি ওদেরকে ফ্যাব্রিক ম্যাচ করে দিতে পারি, কালার কম্বিনেশন বা ফ্যাব্রিক কোনটা নিলে ভালো লাগবে। তো এটা কিন্তু হওয়ার কথা না এত ছোট একজনের কাছ থেকে। তো চারপাশে সবাই ড্রেস নিয়ে সাজেশন নিত। একজন আমাকে নাম দিয়েছিলেন, উনি টাঙ্গাইল কেয়ারে কাজ করতে গিয়েছিলেন ঢাকা থেকে। তো আমাদের প্রতিবেশী ছিলেন, উনি আমাকে নাম দিয়েছিল ফ্যাশনি, মানে ছোটবেলায় এরকম অনেক মজা করে।
তো আমার এখন মনে হয় উনি যদি কোনোভাবে ওনারা আমাকে এখন দেখে তাহলে নিশ্চয়ই রিলেট করতে পারবে, যেটা অনেক আগে শুরু করেছিলাম আমি। একদম একদম। স্কুল কলেজের সময়টা তো আপনার পুরোপুরি টাঙ্গাইলে কেটেছে, তারপরে আপনি ঢাকায় চলে এলেন। সেই সময়ের কি জীবনের কোনো লক্ষ্য বা গন্তব্য ঠিক করেছিলেন? তখন কি করতে চাইছেন সামনে, সেটা কি ঠিক করেছিলেন? আমি আমার বাবাকে বলার মানে সাহসই পেলাম না আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চাই, একদমই বলতে পারিনি বাসায়। সো আমার মাথা ঠান্ডা করে মুখ বন্ধ করে যেখানে অ্যাডমিশন হলো সেখানে আমি স্টার্ট করে দিলাম আমার পড়াশোনার সামনের যাত্রা যেটা হবে, হ্যাঁ, রিসোর্স ম্যানেজমেন্টে। তো আমার মনে হচ্ছিল আমি আমার পছন্দের জায়গা থেকে ছুটে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি কোনোভাবে। আমি আমার ভাই বোনদেরকে বলা শুরু করলাম আমি কি করতে পারি, আমার ক্লাসের পরে এসে মন ভালো লাগে না। সো আমাদের আবার টিউশনি করার কোনো প্র্যাকটিস নাই খুব একটা, মানে সুযোগ ছিল, বাট আমার শুধু মনে হতো আমি এমন কিছু করতে চাই যেটা আস্তে আস্তে বড় হবে। টিউশনে তো আজকে পড়ালাম, কালকে শেষ, হয়তো মাসিক একটা স্যালারি পেলাম, তো আমি এটাতে অ্যাট্রাক্টেড ফিল করতাম না যে না আমার এই দিকে এটা করতে হবে। তখন আমি হঠাৎ করে একদিন প্রথমে আসলে এলাকার মধ্যে হাতে সেলাই টেলাই করে এরকম একটা মানে সোর্সেস গুলো খুঁজে বের করলাম, হঠাৎ পেয়ে গেলাম আর কি। প্রথমে কিছু মাস চিন্তা করলাম হয়তো কোথাও ডিজাইনার হিসেবে কাজ করব, কিন্তু আসলে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই আগে, সো কেউ ওরকম করে, আর স্টুডেন্ট আমি, খুব বেশি সময় মিলিয়ে চাকরি করতেও পারবো না, করছিল না। পরে 2012 সালে আমি প্রথম আমি আমার জন্য একটা ফেসবুক পেজ খুলি, যেখানে আমাদের ওই স্টিচিং এন্ড নতুন নতুন যা রেডি করতাম সেটা আমরা ছবি শেয়ার করতাম। এই আইডিয়াটি আপনি কোথা থেকে পেয়েছিলেন? আপনাকে কেউ কি বলেছিল সেই সময়টাতে? না, যারা বলেছিল তারা না করেছিল যে এখনই সময় না, হ্যাঁ এখনই সময় হয়নি, পারবা না তুমি, এটা হবে না, হেসেছিল অনেকে। আমার যদি ভুল না হয়ে থাকে অর্চি, আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক 8-9 এর দিকে মনে হয় একটু মানে মানুষ চিনছে, দেখছে, আমরা প্রোফাইল খুলেছি, তখন আমরা প্রোফাইল খুলছি, অনেক এক্সাইটেড আমরা বিষয়টা নিয়ে। 12 সালে এসে আপনি পেজ খুলে, পেজ বিষয়টা কিন্তু আমাদের কাছে তখন ওইভাবে আমরা হয়তোবা বুঝতামই না, কিন্তু এই যে নতুন একটা কনসেপ্ট, এটা আসলে আপনাকে ধারণাটা কে দিল, বা আপনি কি বোধ থেকে পেজ খুললেন? আমি 2011-তে মনে হয় নিজের আইডি খুলেছি। আমার ফোনও ছিল না, স্মার্টফোন ছিল না, বা কোনো ফোনই ছিল না 2010-11 পর্যন্ত। আমি আমার ভাইয়ের সাথে থাকতাম, আমার ভাইয়ের ফোন ব্যবহার করতাম। ডেস্কটপে বসে বসে ও ক্রিয়েট আ নিউ পেজ এরকম একটা অপশন থাকে। আর আমার ছোট ভাই ফটোগ্রাফি করে, আমি বলেছি শুরুতে, তো ওর ছবি তোলার যে দক্ষতা, আমার মনে হতো যে আমরা স্টার্ট করলে ও হয়তো আমাকে ছবি তুলে দিতে পারবে। আমি জাস্ট আমার প্রোফাইলে কিছু পেজ লাইক দেওয়ার অপশন থাকে না, আমি তো সবসময় প্যাশনেট ফ্যাশনের দিকে, আমি অনেক পেজ লাইক দেওয়া ছিল যাদের স্টাইল গুলো দেখতাম, কি করছে না করছে। তখন বাংলাদেশে ডিজাইনার পেজ বা ডিজাইনার কাজ করছে এরকম তেমন কারো কথা আমার মনে পড়ে না। শৈলী ছিল, শৈলী নাম, আপু তাহমিনা শৈলী, ওনার পেজ ছিল। আড়ং দেখতাম বা কে ক্রাফট, এগুলো দেখতাম, বড় ব্র্যান্ডরা ছিল, সাথে 2-1 শুরু করেছে। আর আমি ইন্সপায়ার্ড হই আসলে এই আড়ং এর ফটোশুট বা ওদের স্টাইল এগুলো দেখেই। আর দেশের বাইরের অনেক ব্র্যান্ড তখন দেখতাম, কিন্তু ক্রিয়েট আ নিউ পেজ দেখে আমি জাস্ট ক্লিক করে স্টার্ট করে দিয়েছি। আমি খুব বেশি কিছু চিন্তা ছিল না। সেটাই। ইভেন আমি যখন 2015-এ ওয়েডিং প্ল্যানিং স্টার্ট করি, ওইটাও এভাবে একদিন সময় অনেকক্ষণ ধরে ডেস্কটপে বসেছিলাম, আবার ভাবলাম কিছু ফ্লাওয়ার্স এন্ড শাহবাগে যেয়ে কিছু ফুল, বিয়ে বাড়ির নকশা টকশা কালেক্ট করলাম, ফোন দিয়ে ক্যামেরা দিয়ে আমার ভাইকে বললাম আমাকে কিছু ছবি দিতে। তারপর ওইটা দিয়ে জাস্ট পেজ খুলে এবং ডিটেইলটা আমি আসলে লিখতাম আসলে অনেক কিছু। স্টোরি টেলিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই সময়ের গল্পে একটু আসতে চাচ্ছি, 2015 সালে যখন আপনি ওয়েডিং প্ল্যানিং নিয়ে শুরু করলেন, কারণ আপনার তখন মনে হয়েছিল যে ওয়েডিং এর পোশাক নিয়ে কাজ করা যেতে পারে, সেটার পেছনে আসলে বিশেষ কোনো কারণ কি ছিল? ওয়েডিং এর পোশাক যেটা আমার মনে হতো যে আমি মানুষের বিশেষ দিনের গল্পে, আমি যেহেতু খুবই জিরো থেকে স্টার্ট করেছি, আমার হার্ড ওয়ার্কটা ছিল এক্সট্রিম। আমার কোনো ফাইন্যান্সিয়াল পার্টনার নেই, ফাইন্যান্স নিজের অ্যারেঞ্জ করতে হচ্ছে,
ক্যাপিটাল নিয়ে চিন্তা করতে হচ্ছে, ডিজাইন নিয়ে চিন্তা করতে হচ্ছে। সো আমার হার্ডওয়ার্ক যেহেতু অনেক বেশি, আমার মনে হতো রেজাল্টটা আমি স্যাটিসফাইড না, যে একটা মানুষ শাড়ি বিক্রি করছি, শাড়ি বা একটা সালোয়ার কামিজ ডিজাইন করেছি, পরে হয়তো একটা ঈদে বা কোনো একটা ইভেন্টে পরে ফেলে দিল, বা এটার কিছু। তো আমার মনে হয় আই ওয়ান্ট টু মেক সামথিং যেটা হচ্ছে মেমোরিজ ক্রিয়েট করে বা স্পেশাল হবে। আমি নিজে খুব এটা ভাবতাম যে মানুষ কেন ভুলে যাবে, আমার যেহেতু জার্নিটা আমি কষ্ট করছি, এটা ভুলে যাওয়া যাবে না। আমি আস্তে আস্তে মনে হলো যে আমি বিয়ের পোশাকটা করতে চাই, এটা মানুষের একটা বিশেষ দিনে, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক, কেন অনেক বড় একটা দায়িত্ব। তো ওয়েডিং প্ল্যানিং এর মধ্যে তো অনেক কিছু থাকে, আপনি মূলত আসলে কি করতে চাচ্ছিলেন, কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলেন? একটা বিয়ে বাড়ির পুরো সেটআপটা কেমন হবে, এটা আমাকে এটাও আমাদের একটা ছোটবেলার একটা প্যাশনের জায়গা ছিল। আমি আমার কাজিনদের সাথে বাসায় পরিবারে কারো বিয়ে হলে, আমাদের কাজিনদের বিয়ে হতো, আমরা শাড়ি দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজাতাম। সাজানোর যত কিছু সবকিছু ভালো লাগতো, সবকিছু ভালো লাগতো। হ্যাঁ, কোনো কিছু ক্রিয়েট করা আর কি, একটা ইয়াকে চেঞ্জ করে ফেলা। তো আমি এরকম মনে হচ্ছিল যে এটাও আমার একটা পছন্দের জায়গা, কাজ শুরু করা যেতে পারে। আর দেখা যেত আমি সিজনালি পোশাক সেল করছি বেশি, সিজনালি ডিজাইন করছি, তো মাঝে মাঝে একটু গ্যাপ তৈরি হতো। তো আমার মনে হতো যে ওই সময়টাকে কাজে লাগাই। আর এটা আসলে আমি আমার সবকিছু নিজে থেকেই প্ল্যান করে করেছি, কি মনে করে করেছি, ওই সময়টা আসলে বেশ আগের। এখন আমার মনে হয় যে ওই যে আমি একটা মানে আগ্রহ এবং ধৈর্য নিয়ে যে শুরু করেছিলাম, আমি নিজেকে নিজে মাঝে মাঝে ধন্যবাদ দিই যে আমার আসলে কেউ আমাকে কোনো কিছু বলেনি, কেউ আমাকে কোনো সাজেশনও দেয়নি, আমি জাস্ট স্ক্রল করতে করতে অনেক কিছু দেখে নিজের ইন্সপিরেশন থেকে নিজে স্টার্ট করেছি। যে কোনো কাজ উদ্যোগ নিয়ে শুরু করলে আসলে সেটা একটা পরিণতির দিকে যেতেই থাকে, এটা আসলে নিয়ম। আমি নিজেকে অ্যাপ্রিশিয়েট করি আসলে প্রতিদিন, এবং আমরাও অ্যাপ্রিশিয়েট করছি আপনার সেই সুচিন্তিত কাজের জন্য এবং ভবিষ্যতের জন্য। কারণ উনি যদি নিজের মনের কথা না শুনতেন বা হৃদয়ের কথা না শুনতেন, তাহলে আজকে আমরা তাকে পেতাম না কিন্তু এভাবে। এই জন্য মাঝে মাঝে না, সবসময় আসলে শোনা উচিত হৃদয়ের কথা, মনের কথা। আমি অনেককেই ফলো করি যাদের মধ্যে আমি দেখেছি যে সবাই আসলে শেষ কোনো একটা সময়ে নিজের ভেতরের কথাটা শুনেছেন এবং আগিয়েছেন। এটা আসলে আগে আমি বুঝতাম না। চারপাশের অনেকে অনেক কিছু সাজেশন দিতে পারবে, আপনাকে পথ দেখাতে পারবে, কিন্তু আপনার স্ট্রেংথ কোথায়, আপনি কোথায় যেতে চান, সেটা কিন্তু আপনার ভেতর ছাড়া আর কেউ জানে না। এবং কোন ঝুঁকিটা আপনি নিলে পরবর্তীতে, আমি তো ঝুঁকি নিয়েছিলাম, অনেক বড় বড় ঝুঁকি নিয়েছি। এবং আমি যখন আমার স্টুডিও নেই কোভিডের মধ্যে, একদম লকডাউন, তখন মাত্র করোনা শিথিল হয়ে একটু বেটারের দিকে যাচ্ছে, সেই সময় আমি আমার প্রথম ফ্যাক্টরি নেই। সো আমার এখন বলে আমার গুজবাম হচ্ছে, কারণ আমি জানতাম না পরের 3 মাস পরে আমি ভাড়া কোথা থেকে দিব, কি হবে। সো আমার দেশের বাইরে থেকে কিছু পোশাকের অর্ডার হয়েছিল অনলাইনে, আমরা একদম জিরোতে পৌঁছে গিয়েছিলাম। আমার কারিগরদের স্যালারি ডিউস দিয়ে আমি তো রেগুলার পোশাক আর তখন ডিজাইন করি না। 2017-তে আমি ব্রাইডাল স্টার্ট করার পর আমি শুধু ব্রাইডালই করছিলাম। এবং এই যে রেগুলার পোশাক আর আপনি কাজ করছিলেন না, সেটার পেছনে তো আমি জানি একটা বিশেষ কারণ আছে, একটু আপনার মুখে সেই সময়কার একটু গল্প শুনবো। আমি যে কোনো শাড়ি ডিজাইন করতাম, ছবিগুলো ডাউনলোড করে ক্রপ করে লোগো কেটে, বা লোগো অনেক সময় বসানো হতো না, তো আমি অর্গানাইজড অনেক সময় থাকতে পারিনি, যেহেতু এক হাতে সব করতে হয়। সো লোগো ওয়াটারমার্ক আসলে রিমুভ করা কোনো ব্যাপার না তাদের জন্য যারা চুরি করতে চায়। সো কন্টিনিউ এখনো পর্যন্ত আমার আমি শাড়ি লঞ্চ করার সাথে সাথে শাড়ি খুব তাড়াতাড়ি কপি হয়ে যায়, এবং সব পেজ এটা আপলোড করে টেকিং প্রি অর্ডারস বা একদম যা অবস্থা যাতা করে ফেলে। তো তখন যেটা হতো, আমার মনটা ভেঙে গিয়েছিল যে আমি তাহলে কিভাবে, একে তো আমি খুব শূন্য থেকে করা, অনেক হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে আমার ডিজাইন কপি করছে, আমার ছবি নিয়ে ওরা পেজে আপলোড করছে এবং অনেক কিছু প্রমোশন করে বেটার সেল এনশিওর করছে। সো আমি এক পিস সেল করার পরে ওরা দেখতাম যে 10-15 পিস কম দামে বাজে মেটেরিয়াল, রেপ্লিকা, ছবি দেখাচ্ছে সবচেয়ে ভালো, কিন্তু মেটেরিয়াল দিচ্ছে বা কোয়ালিটি দিচ্ছে একদমই ম্যাচ করে না। কিন্তু ওদের তো এই টেকনিকটা আছে যে ওরা সেল হওয়ার পরে ব্লক করে দেয়। আমার কিন্তু সেই 2016-14 এর ক্লায়েন্ট আমাদের বন্ধুর মতো এখন, যারা আমাকে সারা জীবন মনে রেখেছে আর কি, রাখবে হয়তো। তেমনটাই হওয়া উচিত যে বিশেষ দিনে যিনি আপনার কাছ থেকে পোশাক তৈরি করে নিতে চান, তার জন্য তো আপনি যেমনটা স্পেশাল থাকবেন, কাপড়টিও তেমনটা স্পেশালি থাকবে। এবং আমি 2016 সালের ঘটনাতে এবার চলে আসতে চাই, যখন আপনি প্রথম কোনো ক্লায়েন্টের এঙ্গেজমেন্টের ড্রেস
রেডি করেছিলেন এবং যেমন এটা ছিল 2014 হ্যাঁ 14তে যখন আর কি হাতে খড়ি আর কি, তখনও পেজ খুলিনি, মানে আমি চেষ্টা করছি যে বিয়ের পোশাক আস্তে আস্তে করা যায়, সেটাই ছিল প্রথম। হ্যাঁ প্রথম। আচ্ছা, আমি ওই সময় কিন্তু আমি অবশ্য ভাবিনি যে 2014তে আমি অতটা ভাবিনি যে আমি বিয়ের পোশাক করব। আমাকে আমাদের পরিচিত একজন আমার ইউনিভার্সিটির জুনিয়র বলল যে আমার একটা ফ্রেন্ড এঙ্গেজমেন্টের জন্য খুব আনকমন একটা ড্রেস চাচ্ছে, খুঁজছে, আমার মনে হয় তুমি পারবে এটা। আমি বললাম আমি কখনো করিনি, বলে তুমি পারবে। ওদের যে কনফিডেন্স ওইটা আমাকে আসলে একদম শেষ পর্যন্ত জিনিসটা খুব সুন্দর করে করেছিলাম। 2014-এ গ্লিমস ফটোগ্রাফি, এখন যারা আমাদের একই স্টুডিও বিল্ডিং এ ওদের স্টুডিও, আমি ওনাকে বললাম একদিন যে আপনি কি জানেন যে আপনি আমার প্রথম ক্লায়েন্টের ফটোগ্রাফি করেছিলেন। তো অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে যেখানে আমরা এখন হাজার খানেক ব্রাইডকে পোশাক ডিজাইন করে দিয়েছি, যার মধ্যে প্রথম যে সে আমার বন্ধুর মতো। চমৎকার চমৎকার। একজন উদ্যোক্তার জীবনের আসলে একদম শুরুর বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সে সামনের দিকে কিভাবে আগাবে সেটার একটা রোড ম্যাপ কিন্তু তখনই হয়ে যায়। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এই যে সফলভাবে আগাচ্ছেন ব্রাইডাল সেকশনে, এই প্রক্রিয়াটা কিভাবে করেন, যে কিভাবে যোগাযোগটা হয়, কিভাবে তাদের সাথে কোলাবোরেশন হয়, একটু ডিটেইল আপনার মুখ থেকে শুনি। আমাদের ক্লায়েন্ট এন্ড ব্রাইডদের সাথে এখন যেটা হয়, আমার আগে হতো পেজ থেকে আমি স্কেচ শেয়ার করতাম, কিছু রেফারেন্স দেখাতাম, কিছু আমার ক্যাজুয়াল ড্রেস বা কথা বলে জানতো, মানুষ বুঝে ফেলতো যে আমার এই ব্যাপারে ধারণা আছে, নলেজ আছে। আসলে আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন সেটা যদি আপনি নিজে কনফিডেন্ট না থাকেন এবং আপনার ভেতরে এনাফ সোর্সেস এন্ড এনাফ ইনফরমেশন না থাকে, তাহলে কিন্তু আপনি আরেকজনকে যতই ফাঁকা বুলি দিয়ে আমরা কনভিন্স করার চেষ্টা করি হয় না। তো আমার প্রথম থেকেই আমরা যে কয়েকটা ব্রাইডকে ডিজাইন করে দিয়েছিলাম তারাই আসলে মানুষকে তাদের ইভেন্ট থেকে মানুষ জানতে পেরেছে, পেজ থেকে জানতে পেরেছে। বেশিরভাগ ক্লায়েন্টই আসে এখন ওয়ার্ড অফ মাউথ। আর একটা ব্রাইড পড়েছে, তাকে ইভেন্টে জিজ্ঞেস করে তোমাকে কে ড্রেস করে দিয়েছে। এখন দেশে আমার 80% কাস্টমার দেশের বাইরের। তো এই জন্য এখানে যখন পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হয় বা কোনো ক্রাইসিস আসে, আমাদের বিজনেস কিন্তু খুব থেমে যায় না, কিছুটা হলেও চলতে থাকে, কারণ দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে। কোন কোন দেশ থেকে আপনার জন্য অর্ডার আসছে? আমেরিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, কানাডা থেকে আসে। তাহলে আমরা বলতেই পারি যে দেশের গণ্ডি পেরিয়ে গেছেন আপনি। অনেক আগে সত্যি তাই। অনেক ইভেন্টও হয়ে মানে দেশের বাইরে হয়েছে, এবং শুধু বাংলাদেশি নাগরিক না, আমি বিদেশি নাগরিক অনেকের জন্য ডিজাইন করেছি। এবার একটু ম্যানেজমেন্টের জায়গাটায় আসি, যে অনেক সময় হয় না যে আমি একরকম পরিকল্পনা করছি বা আমি চাচ্ছি যে ক্লায়েন্টের পার্সোনালিটির সাথে বা পুরো এনভায়রনমেন্টের সাথে এই পোশাকটা যাবে, এই রংটা যাবে, এই ম্যাটেরিয়ালটা যাবে, কিন্তু ক্লায়েন্ট দেখা যাচ্ছে তার একটা নিজস্ব ভাবনা নিয়ে আসে বা নিজস্ব একটা ডিজাইন চিন্তা করে আসে, তখন দুটো বিষয়ের মধ্যে সমন্বয় করেন কিভাবে? একটা হচ্ছে আমি কিন্তু যেটা বলেছি যে আমি ক্লায়েন্টদের টেস্ট এবং ক্লায়েন্টদের যে চিন্তা সেটাকে প্রায়োরিটি দিই, কারণ একটা মানুষের বিয়ের ভাবনা থাকে ছোটবেলা থেকে, সে অনেক স্টাডি করে, আমার চেয়ে বেশি অনেক স্বপ্ন দেখে, কিন্তু তারাই আমাদের কাছে আসে যাদের আমার রুচির সাথে মিলে, তারা তো অলরেডি স্টাডি করেছে, পেজে জেনে এসেছে। তো খুব বেশি কনফ্লিক্ট করা মানুষ কিন্তু আমাদের এখানে আসে না। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এখন যেটা হয়েছে, এখন আমি কিছু বললে মানুষ খুব সহজে নিয়ে নেয়, ঠিক আছে আপনি বলেছেন তার মানে অনেক ভালো হবে। হ্যাঁ, আগে এটা ছিল না। আগে তো আমরা তো আসলে কম্পিট করছি ভারত পাকিস্তানের অনেক বড় একটা মার্কেটের সাথে, যারা খুব গোছানো, অনেক বছর ধরে বাংলাদেশের মানুষের ভারতের পোশাকের দিকে অনেক প্রচন্ড রকমের একটা বায়াসড ওরা। তো মানুষের অনেক যে আমি ইন্ডিয়ান ড্রেস পরছি, এটা একটা ফ্লেক্স। তো বাংলাদেশি ডিজাইনার হিসেবে মানে আমি 2019 পর্যন্ত আমি জাস্ট চিন্তা করলাম আসলে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা। 2 বছর আমি সময় নিয়েছিলাম টেস্ট করতে যে এই মার্কেটটাকে আছে আসলে আমাদের বাংলাদেশে, যে আমাদের দেশি পোশাক তৈরি করব এবং এটা সার্ভাইভ করবে। এবং যখনই কোভিডের আগে আমি জাস্ট ভাবলাম যে না, এখন রাইট টাইম এক্সপেনশনের জন্য খুব ভালো চলবে, কারণ মানুষ অনেক আগ্রহ দেখাচ্ছে। ঠিক তখনই কোভিড এসে আমাদের একদম শূন্যে পৌঁছে দিল একদম। সো যারা ক্লায়েন্টরা আমাদের এখন ইমেইল পেজে টেক্সট করছে, আর মানুষ যারা ফ্যামিলির কাছে শুনে আসে তাদের কাছে তো আমাদের কন্ট্যাক্ট আছে, আমাদের টিম তাদেরকে প্রথমে
একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে, যদি কেউ অনলাইনে মিটিং করতে চায় অনলাইনে কথা বলা হয়, আর যদি ফিজিক্যাল স্টুডিওতে আসতে চায় সেটাও আমার টিম অ্যাসিস্ট করে তাদেরকে আমার সাথে মিটিং সেট করে। এবং যেমনটা আমি শুনছিলাম গল্পে গল্পে যে অনেক কিছুর এই শুরুটাই কিন্তু আপনি একা হাতেই করেছেন, আপনি সেটা অনলাইন পেজ শুরু করা হোক, ডিজাইন শুরু করা হোক, ওয়েডিং প্ল্যানিং হোক, এবং ধাপে ধাপে এগোতে এগোতে যখন আপনি একটি ফ্যাক্টরি সেটআপের চিন্তা করলেন, যখন আসলে বড় আকারে আপনাকে এটা করতে হবে, যখন ক্লায়েন্ট আসছে, ডিমান্ড বাড়ছে, সেই সময়টাতে আপনি আসলে কতটুকু সাপোর্ট পেয়েছেন বা কতটুকু সাহস নিয়ে সে কাজগুলো করতে পেরেছেন বা কতজনকে সাথে নিয়ে কাজগুলো করতে পেরেছেন? এখনো পর্যন্ত এখন নাই যে এখন রাইট নাও এখনো পর্যন্ত আমি একাই করছি, বা টিম আছে, তারা সবকিছু, আমি স্লো হলে ওরা স্লো হয়ে যায়, আমি অ্যাক্টিভ হলে ওরা ওদেরকে খুব মানে অ্যাক্টিভ করতে হয়। আপনি ওদের মূল মোটিভেশন, আমি ওদের গাইড আর কি, ইসের মতো, আমি ড্রাইভার, আমি চালাচ্ছি, ওরা আমাকে ফলো করছে। সেই টিমের গল্প একটু যদি শুনি, কে কে আছেন, কারা কারা কাজ করছেন? আমার বেশিরভাগই হচ্ছে কারিগর, যারা হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, সুইং এর কারিগর, তারপর আমার মার্কেটিং দেখছে একজন, সেলস দেখছে দুজন, সোশ্যাল মিডিয়া অপারেট করছে একজন, আরো কয়েকজন আছে যারা পার্ট টাইমার, আর ফাইন্যান্স দেখছে একজন, মানে অ্যাকাউন্টেন্ট। বড় একটা টিমকে কিন্তু সামলাতে হচ্ছে আপনার, এবং প্রতি মুহূর্তেই সেই ডিজাইনের প্রেশার থাকে, ক্লায়েন্টের প্রেশার থাকে। এই বিষয়টা না আমি একটু জানতে চাইছি, যেহেতু আপনি দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করছেন, দেশের যে কোনো কনসেপ্টে যে কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু আসলে সেটা ফুটিয়ে তুলতে হয়, সেটা ড্রেসে হতে পারে বা আপনার আঁকাআঁকির মধ্যে হতে পারে, যে কোনোভাবেই হোক সেটা ফুটিয়ে তুলতেই হবে। আপনি কোন বিষয়গুলো লক্ষ্য রাখেন যখন একটি ড্রেস ডিজাইন করেন ক্লায়েন্টের জন্য, তার বিশেষ দিনের জন্য? কালারটা, ফ্যাব্রিক টেক্সচার, আমাদের টেক্সচার, আমার মনে হয় ফ্যাব্রিক বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সব কাপড় দিয়ে সব ড্রেস হয় না, সবকিছু দিয়ে সবকিছু করলে সেটা ভালো দেখায় না। আসলে ছবিতে হয়তো আপনি একটা চকচকে কন্টেন্ট করে ফেললেন এডিট করে, কিন্তু পড়ার সময় বা সামনে থেকে এটাকে প্রপার লাগবে না। আবার কমফোর্টেরও একটা বিষয় আছে, কমফোর্টের বিষয় আছে, কোনটা দিলে কোনটা টেকসই হবে, কি করলে অনেক দিন থাকবে, যেহেতু বিয়ের পোশাক, অনেক কিছু জানতে হয়, প্রতিনিয়ত শিখতে হয়েছে মেটেরিয়ালগুলো। আমি যে কারিগর টিম নিয়ে কাজ শুরু করেছিলাম, তারা কখনো বিয়ের পোশাক বানায়নি, ওরা কখনোই লেহেঙ্গা কাট করে দেখেনি। আমার মাস্টার ছিল মেনজওয়্যারের, তো ওকে আমি শিখিয়েছি, এবং সে খুবই আমার মতোই, কোনোদিন ছুটি নেয় না। এটা হচ্ছে মন্দের ভালো, ও কথা কম, মাঝে মাঝে কথা কম শুনতে চায়, কিন্তু ওনারা ছুটি নেয় না আমার মতো। আমরা 7 days অফ, মানে উইক, কোনো ডে অফ নেই আমাদের। ডে অফ ফ্রাইডে হওয়ার কথা, কিন্তু আমরা খুব কম সময়ই নিতে পারি আর কি। সো আমরা শিখেছি সবাই মিলে, টিম পুরোটাকে আমি শিখিয়েছি, এবং এখনো পর্যন্ত আমি কয়েক ঘন্টা একটু অফ থাকলে ওদের মোটিভ বাঁকা হয়ে যায়, এবং মানে পছন্দের ফুলটা আসলে পছন্দ মতো হয়ে আসে না। সো সবাই যখন বলে যে কপি করা আমাদের জন্য ইজিয়ার না, আমাদের জন্য ক্রিয়েট করা ইজিয়ার। সো কপি করতে হলে আমাদের প্রবলেম হয়ে যেত, কপি করতে হয় না, কাস্টমাররা আমাদেরকে অ্যালাউ করে। যেহেতু আমি খুব কম ক্যাপিটাল নিয়ে বিজনেস স্টার্ট করেছি, তো আমি কিন্তু ক্লায়েন্টদের, কাস্টমারদের মতামত আমাকে অনেক শুনতে হয়েছে, কারণ আমাকে বিজনেসটা রান করতে হবে, আমাকে পরের মাসে স্যালারি দিতে হবে, বিলস দিতে হবে। তো আমি এখনো পর্যন্ত খুব নিজের পছন্দের ডিজাইন একদম 100% খুব কম করতে পেরেছি, কারণ লিমিটেশনস থাকে আমাদের, হয়তো কারিগরের শর্টেজ, অথবা ফাইন্যান্সের শর্ট, অথবা ম্যাটেরিয়ালসের সমস্যা, সময় লিমিটেড। সো আমি যখন ডিজাইন করি, অনেক কিছুর পরে একটা রেজাল্ট আসে, তারপরেও মানুষ যেরকম অ্যাপ্রিশিয়েট করে, তখন আমার মনে হয় আমি সঠিক নির্দেশনায় আগাচ্ছি। একদমই তাই। আমরা যেমনটা আপনার সম্পর্কে জানি, আপনি তো দেশীয় মোটিভ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন, এবং একই সাথে আপনি হোয়াইট টেল গাউনও করেন, মানে ওয়েস্টার্ন পোশাকও করেন। এই যে দুই প্যাটার্নে দুই রকম ডিজাইন, দুই ধরনের ম্যাটেরিয়াল, এটা কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়? যে আমি তো এক প্যাটার্নে অভ্যস্ত, হুট করে আর একটা প্যাটার্ন, একটু শুনি। এটা খুব বেশি হয় না, যে আসলে একজন যে ক্রিয়েট করে সে সবকিছুই, এটা তো আমার ইয়ার মধ্যেই, আমার পছন্দের জায়গাটাই আমি এক্সপ্লোর করতে পছন্দ করি, আর এক ধরনের হয়ে যেতে চাই না কখনো। আমি যেমন নিজে তাঁতের শাড়িতেও যেমন খুবই মানে স্বচ্ছন্দ বোধ করি, আমি আবার শিফন পরেছি, সেটাতেও খুব
আমার মনে হয় আমার সাথে মানিয়ে যায়। সো আমি ওরকমই ব্রাইডাল লেহেঙ্গা যখন আমি খুব ট্রেডিশনাল করি, কারণ ওইটা আমার কোর, ওইটা আমার রুট। আমি তাঁতের শাড়ির মোটিভ থেকে লেহেঙ্গার বর্ডার করি, সেখানে ময়ূর আসে, পালকি আসে, পাখা। মানে আপনারা তাঁতের শাড়ি কখনো খুব ফুল পাতা আপনি খুব মানে খেয়াল করে দেখেছেন কিনা, ছোট ছোট মোটিভের মধ্যে কিন্তু অনেক গল্প থাকে। সো ফোক আর্ট আমাদের এখানে আমাকে খুব ইন্সপায়ার করে। সো ফোক আর্ট থেকে আমি ইন্সপিরেশন নিয়ে আমরা পালকি, মানে আমাদের এখানে রিক্সা আর্ট, আমার অনেকগুলো লেহেঙ্গা আছে যেটা রিক্সা আর্টের মডার্ন ভার্সন, মানে রিক্সা আর্টটাকে আমি জারদৌজি করেছি। আচ্ছা, সো আপনি যখন কোনো কিছু অলংকরণ করবেন, ইভেন আপনার জুয়েলারি দেখবেন গয়নার ভেতরে কিন্তু এরকম লোকগাথা থেকে অনেক কিছু আসে। হ্যাঁ, সো আপনার এলিমেন্টস তো আপনার চারপাশে, সেটাকে আপনি কিভাবে প্লেস করবেন এটা হচ্ছে কোঅর্ডিনেশনের দরকার। তো আমি অনেক লম্বা সময় আমার কারিগরদের সাথে বসে বসে এই নকশাগুলো ড্রয়িং করাই। ওরা এক্সপার্ট, ছবি আঁকতে মানে কাগজে আঁকতে পছন্দ করে। আমি তাদেরকে গাইড করি যে কোথায় কি বসাতে হবে। দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলতে আসলে যেটা কাপড়টা নির্বাচন করতে হয়, সেটা আপনি কি করে নির্বাচন করেন? আমি মসলিন দিয়ে কাজ করি একদম শুরু থেকে। সো 2017-তে আমি একটা ট্রেল গাউন করেছিলাম প্রথম দিকে ব্রাইডদের। একজন ক্রিকেটারের ওয়াইফ ছিলাম, কালকে দেখছিলাম। আপনি যদি আজকে ওই ড্রেসটা পরেন, আজকেও মনে হবে এটা কালকে বানানো হয়েছে, মানে এত সময়ের সাথে, হ্যাঁ সময়ের সাথে যায়, খুবই আধুনিক। তো উনি শেয়ার করেছিলেন, কালকেই দেখলাম ওনার বিয়ের অনেক বছর পার হলো, আমারও বিজনেসের অনেক বছর পার হলো। তাই আমি মেমোরিটা দেখে ভাবছিলাম যে ড্রেসটা এখনো খুবই টাইমলেস। আমার মনে হয় সামনে যতদিনই সে পরবে বা যখনই পরবে এটা কখনো এই সময়ের বাইরে যাবে না। এটা মাসলিন দিয়ে লং ট্রেইল একটা গাউন, গোল্ডেন দিয়ে জারদৌজি করা। এবং ওই সময়টাতে আমার আসলে বিয়ের পোশাকের ডিজাইনের যাত্রাটা মানে সচল ছিল, কারণ আমি প্যাটার্নে অনেক ভ্যারিয়েশন আনতে পারতাম। যেহেতু আমি ইম্পোর্ট করি না, পোশাকগুলো নিজেদের কারিগরদের দিয়ে করাই, সো আমি লং ট্রেইল বানাতে পারতাম। কেউ যদি 100 ইঞ্চেস বলতো 100 ইঞ্চেসই করতে পারতাম, কারণ আমার কারিগরদের দিয়ে জাস্ট কাটানো। সো আমার ওই ক্যাপাসিটিটা আছে যে আমি নিজে প্ল্যান করি। আর ইম্পোর্ট করলে আপনি ওই ফ্লেয়ারটাকে ভাঙতে পারবেন না। সো এটা আমাদের একটা, আর আমি আসলে ডিজাইনার হতে চেয়েছি, বিজনেসটা তো পরে আসে। আসলে টাঙ্গাইলের সেই মিষ্টি মেয়েটা, শান্ত মেয়েটা একটা সময় নিজেকে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিয়েছেন নিজের কাজের মাধ্যমে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে ব্যাপক পরিসরে কাজের মধ্যে হয় না যে অনেক সময় নিজের মনে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ডিজাইন অনেক বেশি দাগ কেটে থাকে, এই ধরনের কোনো বিশেষ ইভেন্ট বা বিশেষ ডিজাইনের কথা যদি উল্লেখ করতে বলি? আমি আসলে প্রতিটা ক্রিয়েশনে নিজের সন্তানের মতো অনেক কিছুই নিজের একদম ভেতর থেকে আসা, অনেক কিছুই আছে যেটা আমার মনে হয় যে এটা আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু এটা একটা দুটাকে আসলে বলতে পারছি না, খুব কঠিন। আরো বিশেষ বিশেষ মুহূর্তের কথা একটু জানতে চাই। আমি যতটুকু জানি এবং দেখেছি এবং আমার ভীষণ ভালো লাগে যে আমাদের দেশের যে বড় বড় তারকারা আছেন, যাদেরকে আমরা আসলে আইডল মনে করি, যাদেরকে দেখে আমরাও নিজেদেরকে একটু সাজাতে চাই, ভিন্ন লুকে দেখতে চাই, তাদের জন্য আপনি পোশাক ডিজাইন করেন। এবং আমাদের দেশে যত বড় বড় অ্যাওয়ার্ড শো হয়, রেড কার্পেটে তারা আপনার পোশাক পরে হাঁটেন। এটা আসলে আপনার জন্য কতটা আনন্দের? আমি যখন এখন কোনো ইভেন্টে যাই, আমি যেদিকে তাকাই অন্তত 10 জন বা অনেকজনকে পাই আমার পোশাক পরে আছে। তো এটা আমি খুব ওন করতে পারি, আমার মনে হয় ইভেন্টটা আমার। সো এটা খুবই ন্যাচারাল প্রসেসে হয়েছে। মানুষ যখন নিজেকে, তারকারা, এত বড় তারকারা আমাকে নিজে থেকে রিচ করেছে প্রতিবার। কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, সবাই জানে যে আমি বিজনেসটা করছি একা। সো আমার বড় বড় তারকাকে হায়ার করে আসলে প্রমোশন করার মতো ক্যাপাবিলিটি ছিল না, এটা বলতে আমার কোনো বাধা নেই। কারণ আমি সেলস থেকে আমার টিম চালাই, অনেক কিছু করতে করতে। সো একজন আরেকটা আমাকে অ্যাড করেছিল, সেটা হচ্ছে আমি যখন ক্যারেক্টার ডিজাইন মানে কস্টিউম ডিজাইন করেছি সিনেমা, বা তখনও কিছু তারকাদের সাথে পরিচয়, এবং তারা প্রমাণ পেয়েছে যে ওকে আমার পোশাকে আমি ডিজাইন করলে তাকে ফিট লাগে। এবং আপনি সর্বমোট 4টি চলচ্চিত্রেও কস্টিউম ডিজাইন করেছেন, বিজ্ঞাপনে তো অসংখ্য করেছেনই। আমরা একটু চলচ্চিত্র যেহেতু একটা বিশাল ক্যানভাস, সেখানে অনেক ডিটেইল এবং সময়ের যে ব্যাপারটা সেটা ধরে কাজ করতে হয়।
ওই সময় কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো, কি ডিজাইন ব্যবহার হতো, সবকিছুতেই আসলে একটা কোন সময়ের গল্প ব্যাপার বলছে, থাকে। অনেক কিছু গন্ডি দিয়ে যাত্রা শুরু। তো ফখরুল আরিফিন খান উনি তার টিমকে বললেন যে আমি একটা আধুনিক ডিজাইনার চাই, যারা এই রেগুলার কস্টিউম ডিজাইন করে এরকম না, তাহলে ওর চিন্তাটা আমি ভাঙতে পারবো না, কারণ আমার গল্পটা আধুনিক সময়ে ঢাকার জীবনযাপনের, সো আমি একটা মডার্ন ডিজাইনার চাই। তো তখন আমাকে একজন নক করলেন যে আমাদের, সে আমার অনেক বছর ধরে আমার কাজ দেখে, ফেসবুকে ছিল, 2018-এ শুট হয়েছিল আমার যতদূর মনে পড়ে, বা 19 সালে, 2019-এ। তখন উনি আমাকে বললেন যে একটা ফিল্মের কস্টিউম ডিজাইন করতে পারবেন কিনা, আপনার একটু আমাদেরকে একটা প্ল্যান শেয়ার করতে হবে এবং একটা ইন্টারভিউ দিতে হবে। সো পাওয়ার পয়েন্টে কিছু ডিজাইন রেফারেন্স এন্ড একটা প্রেজেন্টেশনও বানাতে হবে। আমি আবার ইন্টারেস্টেড ছিলাম, কারণ একটু একই রকম কাজ করছি অনেকদিন ধরে, বিজনেসটাই করছি, একটু চেঞ্জ দরকার, এবং এটা কাজের মাধ্যমে হলে সবচেয়ে ভালো, একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। তো আর্টিস্ট ছিলেন সব্যসাচী চক্রবর্তী, যে ফেলুদা ক্যারেক্টার করেন, এবং সুবর্ণা মুস্তফা এবং অপর্ণা ঘোষ, মিজান ভাই, আরো অনেকেই ছিলেন ওই গন্ডির স্টোরিতে। প্রথমে 2টা ইন্টারভিউর পর ওনারা একটু চিন্তা করবেন যখন বললেন, আমি ভাবলাম আমার আর হবে না। তো তারপরেও ওনারা ভেবে চিন্তা অন্য হয়তো কোনো কিছু ডিসিশন হলো যে আমি কস্টিউম ডিজাইনটা করছি। তো এখনো পর্যন্ত মানুষ যখন, আমি তো আসলে রেগুলার কস্টিউম ডিজাইনের মতো সময় পাচ্ছি না, পাই না, বিজনেসটাইতে অনেক ফোকাস করতে হয়, ক্লায়েন্টদের অনেক প্রেশার থাকে, কিন্তু এখনো পর্যন্ত সবাই যদি ব্যতিক্রম কিছু দেখাতে চায় বা ইউনিক স্টাইল রাখতে চায়, একটা ইন্ডিভিজুয়াল কিছু করতে চায় বা গ্ল্যামারাস কিছু করতে চায়, তখন কিন্তু ডিরেক্টররা বা প্রোডাকশন হাউস আমাকে মনে করে। সো গন্ডির ইয়াটা ভালো ছিল, জার্নিটা, আমার সাথে কাজ করাটা আসলে মানুষের ভালোই লাগার এক্সপেরিয়েন্সে আমি যে কোনো কিছু বলার সাথে সাথে আমি সেটা সাথে সাথে সলিউশনটা চিন্তা করি। কেউ কোনো কিছু বলেছে না, এটা আমার পছন্দ হচ্ছে না বা আমাদের স্টোরির সাথে যায় না, আমি কখনো কনভিন্স করে আগাইনি জীবনে, ঠিক আছে এটা আমরা ভালো হচ্ছে না, আমি সলিউশন করছি, কি করা যেতে পারে। তো আমার টিম যেহেতু রেডি, আমার ফ্যাক্টরি নিজের আছে, তো আমি খুব মাঝে মাঝে, এটা যদিও একটা প্লাস পয়েন্ট, কিন্তু এটা আসলে হওয়া উচিত না, কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু তৈরি করে ফেলি, সেটার জন্য অনেকে লাস্ট মিনিটের প্রেসারে আমাকে দিয়ে ফেলে। এটা তো আসলে অভিজ্ঞতারও ব্যাপার, কারণ সেই শৈশব থেকে পুতুলের জামা বানানো দিয়ে শুরু করেছেন, এখন পর্যন্ত সেটা চলছে, এবং আমাদের বিশ্বাস যে এই চলা অব্যাহত থাকবে। চলার পথে মাঝে মাঝে আসলে উৎসাহ পেলে বা স্বীকৃতি পেলে মানুষের চলার গতিটা আবার পুনরুজ্জীবিত হয়। সেই জায়গা থেকে আপনি মার্ভেল অফ টুমরোর যে পুরস্কার পেয়েছিলেন, সেটা সম্পর্কে একটু শুনতে চাই, যে কেমন লেগেছিল বা দায়বদ্ধতা আরো বেড়েছে কিনা। ফ্যাশন ডিজাইনিং বা উদ্যোক্তা হিসেবে আমি আগেও অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু ডিজাইনার হিসেবে আসলে অনেক ভালো ভালো ডিজাইনারদের সাথে নমিনেশন থাকে। এর আগের বছর ছিল আরেকজন পেয়েছে, এই বছর যখন অ্যাওয়ার্ডটা পেলাম আমি আসলে ভেবেছিলাম হয়তো আমি পাবো না, তবে ক্রিটিক্স চয়েস, আমি জানি আমার পুরস্কার অ্যাওয়ার্ড আমি প্রতিদিন পেয়ে যাই যখন ক্লায়েন্টরা বা মানুষ এরকম প্রশংসা করে। যখন একটা বিশেষ দেশের বাইরের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম বা রেড কার্পেটের জন্য মানুষ আমাকে রিচ করে, আমাকে খুঁজে বের করে আসে যে আমি তোমার ডিজাইনই পড়তে চাই, কারণ আমি জানি তুমি আমাকে একটা ইউনিক ডিজাইন কিছু করে রেডি করবা। সো ওইটাই আমার জন্য একটা বড় রিকগনিশন, প্রতিদিনই আমি এক্সপেরিয়েন্স করি সেটা। তারপরেও এই এত বড় একটা ইভেন্টে, মার্ভেল অফ টুমরো তো একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট, তো ওখানে একটা সম্মাননা, এটা আমার অবশ্যই একটা অনুপ্রেরণা। অবশ্যই। এবং চলচ্চিত্রের পাশাপাশি আপনি বিজ্ঞাপনে অনেকগুলো কাজ করেছেন, এ পর্যন্ত কতগুলোতে কাজ করা হয়েছে, কস্টিউম ডিজাইন করেছেন? 2020-এ কোভিডের মধ্যে একদম বেকার হয়ে যাওয়ার সময় আসলে শুরু হয়েছিল। একদিন সাকিব আল হাসানের একটা গ্ল্যাক্সোস ডি এরকম একটা বিজ্ঞাপনের জন্য কল আসে, সেইখান থেকে যাত্রা শুরু করে 2021-22 আমি অনেক কাজ করেছি, আমি সংখ্যাটা গুনিনি আসলে। তারপরে আসলে 2023-24-এর পর থেকে বুঝে বুঝে বছরে একটা দুটা করছি। এখন যেটা হয়, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন, নুসরাত ফারিয়া, খুব গ্ল্যামারাস লুকে আমরা দেখতে পাই, ওরা নিজেরাই বলে যে ইয়ার জন্য রিস্ক নিও না, লেটস টক টু সাফিয়া সাথী, ও হয়তো এটার জন্য পারফেক্ট ফিট। সো তখন ওরকম বিজ্ঞাপনগুলোতে কাজ করা হয় একটা দুটা বছরে। আমি পছন্দ করি ক্যারেক্টার ডিজাইন তো আসলে আলাদা একটা ব্যাপার। এখন আপনাকে যদি একটা
পথশিশু হয়ে মানে দেখাতে হয় ক্যারেক্টার, ওইভাবেই ডিজাইন করতে হবে। কিন্তু আমার স্টাইলটাই গ্ল্যামারাস, তো এখন গ্ল্যামারাস গুলোতেই বেশি কাজ করা হচ্ছে। দারুণ দারুণ। আপনি তো নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, করতে থাকুন, শুভকামনা আপনার জন্য তো অবশ্যই থাকবে। তবে একদমই শেষ মুহূর্তে জানতে চাইবো যে আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? অবশ্যই এখন যেখানে আছি তার চেয়ে অনেক ভালো, বা সামনে বলতে আসলে এখন তো বাংলাদেশের সব মার্কেট বা বাংলাদেশের মানুষের মধ্যে আমরা অভিজ্ঞতা করেছি যে আসলে কেমন রেসপন্স নিয়ে। আমি অবশ্যই গ্লোবাল মার্কেটে আমাদের প্রেজেন্স দেখতে চাই, সাফিয়া সাথী একটা গ্লোবাল ব্র্যান্ড হবে সেটা দেখতে চাই। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান ছোট্ট করে। অবশ্যই দিনটা অনেক ভালো কাটুক এবং বছরটা অনেক ভালো কাটুক। দেশে এবং আমাদের জীবনে অনেক রকমের শঙ্কা এবং সংঘাত এবং অনেক রকমের খারাপ সময় আমাদের প্রতিনিয়ত পার করতে হচ্ছে, কিন্তু আসলে সামনে পথ চলা ছাড়া কিছুই করার থাকে না। সো হাসি মুখে এবং ভেতরে শক্তি রেখে সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমার কামনা সবার জন্য।